মায়া এবার প্রশ্ন ছুড়ল। কি হয়েছিল ওই সময়টায় যে মন্ত্রী মশাই ভেঙে পড়ে? আমার প্রথম স্ত্রী রোহিণী খান, মালিনী খানের মেজ বোন। ওকে আমি প্রথম দেখি রাজের নানা ভাইয়ের সাথে। ওই সময় একটা রাজনৈতিক বিষয়ে আমার সাথে সাক্ষাৎ হয় তার। আমি আইনি বিষয়ে পড়াশোনা শেষ করে কিছু রাজনৈতিক বিষয়ে খোঁজ নিতে আগ্রহ দেখাই। এর মাঝেই রোহিণী খানের প্রতি আমি আসক্ত হই। এরপর রাজনীতিতে নাম দেই, বিশেষ করে ওদের নানা ভাইকে পটাতে। সফল হয়েছি আমি। আমার আর রোহিণীর বিয়েও হয়। রোহিণী একজন কৃষি বিজ্ঞানী। বাংলাদেশের খাদ্য ব্যবস্থার যে দুর্গতি, সেটার শুরু হওয়া চেয়েছিল সেই সময়। একটা ফর্মুলা নিয়ে কাজ করছিল ওই সময়, কিন্তু ওই ফর্মুলা নিয়ে কাজ করতে গেলেও কুনজর পড়ল কিছু শয়তানের। রোহিণীর ফর্মুলা নিয়ে তারা বিদেশে বৈজ্ঞানিকদের কাছে চড়া দামে বিক্রি করতে চেয়েছে। আমাদের দেশে এমন একটা ফর্মুলা থাকলে অন্তত আমরা খেয়ে পরে বাঁচতে পারবো, খাদ্যের অভাব থাকবে না, এবং বাজারে প্রত্যেক সবজি মাছ মাংস অধিক মূল্যের হবে না। আজকাল তো মাটি ও সারের অভাবে সবজির দাম ধরাছোঁয়ার বাইরে। এটা যেন আমাদের আর ভোগ না করতে হয়, তারই চেষ্টা করছিল রোহিণী। দেশের কথা চিন্তা করতে গিয়ে তাকে হারাতে হলো সম্মান। আমি ওই দিন মিটিংয়ে থাকি। মিটিং শেষে রোহিণীর কাছে যাই, কিন্তু তার আগেই দেখতে পাই ওর নিথর দেহ, পুরো মুখে কামড়ানোর দাগ ও শরীরের অবস্থা পুরো বাজে। এগুলো আমি মুখে বলতে পারবো না। ওই সময় সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই আমরা কিছু ধরতেও পারছিলাম না। অনেকবার তদন্ত করেও কেসের খাতা বন্ধ করা হয়েছে। আমার রাজ সেদিন ওর মায়ের ওই দেহ দেখে নীরব হয়েছিল। ও প্রথমে বুঝতেও পারেনি ওর মায়ের দেহ এত জখম কেন। ওর মস্তিষ্কে তখন একটাই কথা, ওর মা আর বেঁচে নেই। সেদিনও ছেলেটা কান্না করেনি, পুরো বোবা হয়েছিল। এর ঠিক 2 দিন পরও যখন শুনতে পায় ওর মাকে ধর্ষণ করা হয়েছে, তখন থেকে ও পুরো ঘর জুড়ে হাউমাউ করে কান্না করে, বারবার একটা তদন্ত কথাই চলতে বলে। চলতে খাতাটা বন্ধ হয়ে যাবে, তবু আসামি খুঁজে পাবে না কেউ। আমার মাকে যারা খুন করেছে তাদেরকে আমি শেষ করে দেব। এই পৃথিবীতে তাদের অবস্থা আমি আমার মায়ের থেকেও মাঝে করে দিব। তিলে তিলে মারবো আমি তাদের। সেই থেকে রাজ কোনো ধর্ষিতা মেয়েকে দেখলে ভেঙে পড়ে। ওর মায়ের কথা মনে পড়ে। এর আগেও একবার ওর মানসিক আঘাত লাগে, তাই আমরা ওকে এসব কথা মনে না করানোর চেষ্টা করি। আমি যদিও পারি না, এগুলো আমার বাবাই পারত। এরপর শাহানা পেরেছিল, কিন্তু শাহানা ও অন্যান্যদের ইচ্ছায় রাজকে লন্ডন যেতে দেয়। এরপর রাজ একটু একটু করে স্বাভাবিক হয়। এই যে রিমুকে দেখেছে, আমি বুঝতে পারছি রাজের ঠিক কোথায় কষ্ট হচ্ছে। ও যে ওর মাকে মনে করে মনে মনে আঘাত পাচ্ছে। মন্ত্রীমশাই কি এখনো তদন্ত করছেন? ও তো তদন্ত কয়েকবার করেই চলেছে। আসামিদের বের করতে হলে একটা রাস্তা জানা লাগে, সেই রাস্তাটাই তো পাওয়া যাচ্ছে না। আপনাদের কারো প্রতি সন্দেহ হয়নি? কাকেই বা সন্দেহ করব? রোহিণী তো কারো সাথেই মিশে না। ফর্মুলা কোথায়? ওটার সন্ধান এখনো চলছে। রাজার দাদু কোথায় রেখে গিয়েছেন কেউ জানেন না। পিছন থেকে বলে মালিনী। সাথে আছে সোনালি, মোহন সর্দার ও রুবি। মায়া ওদেরকে দেখে শান্ত দৃষ্টি দিল। পিয়াস দৌড়ে এসে বলে, একটা ঝামেলা হয়ে গেল। কিসের? কাল স্যারের শুনানি দেওয়ার ছিল। যে উদ্যোগে শুনানির উদ্যোগটা স্যার নিজে দরখাস্ত করেছিল 5 বছর কি 6 বছর ধরে, অনেক প্রচেষ্টার পর অনুমতি পেয়েছে। শিডিউল কালকেই এটার বিষয়ে শুনানি আছে। কিছু জ্ঞানী ব্যক্তি আসবেন বাইরে থেকে, সাথে আসবেন আরও কিছু মিনিস্টার। জনগণ উপস্থিত হবে সেখানে, বিশেষ করে
কৃষকদের আনা হবে। মায়া কথা থামিয়ে দিল। এখানে কৃষক মানে কিছু হলেও মায়ার মস্তিষ্ক কিছু জানান দিল। তাই বলে উঠে, কাগজটা দেখি। পিয়াস এগিয়ে দিতেই মায়া দেখে তাতে আছে দেশের কৃষি ব্যবস্থার কিছু নিয়ম, যেটা রাজকেই শুনানি দিতে হবে পুরোপুরি বুঝিয়ে। মায়া এটা দেখে বলে, মন্ত্রীমশাই তো। ওনার বিপরীতে কেউ চাইলে সেও শুনানি দিতে পারবে ম্যাম, তবে তাকে স্বামীর রাজ দরবারের মতো বিশ্বস্ত হতে হবে। এর মাঝে অপারেশন রুম থেকে বের হয় আদ্রকে দেখে সিয়া দৌড়ে আসে, কারণ সে একেবারে দরজার কাছেই ছিল। প্রশ্ন করে, ভাইয়া কেমন আছে? অবস্থা ভালো না, রক্ত লাগবে 2 ব্যাগ। অনেক রক্ত ঝরেছে শরীর থেকে, আমরা রক্তের ব্যবস্থা করেছি, কিন্তু ব্রোর মানসিক অবস্থা খারাপ। সে অতিরিক্ত দুশ্চিন্তায় থাকে, যার কারণে আরো বেশি দুর্বল হয়ে পড়ছে। সবাই বুঝলো ব্যাপারটা, তাই কেউ কথা বাড়ালো না। মায়া এবার প্রশ্ন করে, রিকভার হতে কতদিন লাগবে? কমপক্ষে হলেও সপ্তাহ তো লাগবেই। আপাতত হাসপাতালে রেখে চালাই চলবে। আচ্ছা। মায়া এবার মাহমুদ সর্দারের দিকে ফিরে তাকায়। তার অবস্থা ভালো না। পিয়াস বলে উঠে, বছর হয়ে তার দলের কোনো লোক? আসলে ম্যাম, বস তো এগুলো তেমন কারো হাতে দিতে চায় না। এটা একান্তই সে তার কাছে জমা রেখেছে। সোনালি এগিয়ে এসে বলে, আমার মনে হয় এসব কাজে মোহনা যাওয়াটা ভালো হবে। ভাইজান তো এখন মানসিকভাবে অসুস্থ, বাবাও তো সবাইকে বলে গেছেন। রাজ আর মোহনা হলো একে অপরের ঢাল। রাজের এই বিপদে না হয় মোহনা যাক। মায়া ব্রুকুটি করে বলে, মন্ত্রীমশাইয়ের ঢাল হিসেবে প্রথম স্থান বাবা, দ্বিতীয় স্থান বউ রাখে। এখানে তৃতীয় ব্যক্তিকে আমি অন্তত সহ্য করব না। তাহলে কে যাবে শুনানি দিতে? কেন, আমাকে কি আপনার চোখে পড়ে না? সোনালি হেসে দেয়, বলে, কিভাবে শুনানি দিবে তুমি? কতটুকু যোগ্যতা আছে তোমার? আপনার থেকে একটু বেশি যোগ্যতা আছে আমার, না হলে কি এই কয়েক মাসে আপনাকে টপকাতে পারতাম? তোমার স্বামী হাসপাতালে ভর্তি, তার সেবা করতে হবে তো। স্বামীর সেবা করার লোকের অভাব নেই। তার 2 বোন আছে, তার বউ আছে, তার বাবা আছে। আমি সময়টুকু থাকবো না, তার বোনেরা তো দেখতে পারবেই। কি সিয়া হিয়া পারবে না দেখতে ভাইকে? হ্যাঁ ভাবি, পারবো তো, কেন পারবো না? আমরা আমাদের ভাইদের জন্য এতটুকু তো করতেই পারি। তাহলে আর কি, কাকি শাশুমা, কাল আমিই যাচ্ছি শুনানি দিতে। সোনালিকে কথাটুকু বলেই আদ্রকে বলে, মন্ত্রীমশাইয়ের সাথে দেখা করা যাবে কি? গভীর ঘুমে আছে, এমনি দেখা করতে পারো, কিন্তু জাগানো যাবে না। আচ্ছা। মায়া অপারেশন রুমের দিকে পায়ে গতি নিয়েও একবার থেমে পিছনে ফিরে বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত থাকে ঠিক ততক্ষণ যতক্ষণ সেখানে তৃতীয় ব্যক্তি না আসে। তৃতীয় ব্যক্তির সহানুভূতি নিয়ে আসবে, আমরা সহানুভূতি দেখাবো। এরপর ঠিক কি হবে, সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটা তো আমি কখনো হতে দিব না। এই মায়া যেমন হিংস্র হতে জানে, ঠিক তেমন সংসার বাঁচাতেও জানে। মাইন্ডেড। মায়ার হিংস্র চাহনি দেখে চুপ হয়ে গেল সোনালি। মায়া ভিতরে চলে যায়। রাজের ঘুমন্ত মুখ, হাতে ক্যানোলা দেখে মায়া রাজের উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে বলে, আমি আপনার পাশে সবসময় থাকবো মন্ত্রীমশাই। আপনার বিপদের সঙ্গী, ভালোবাসার সঙ্গী, আপনার সমস্ত চাওয়া পাওয়ার সঙ্গী হয়ে আমি থাকবো আপনার সাথে। শুধু এটা নিয়ে কেন, আমার কষ্ট দূর করবেন। আমিও এই সুযোগ ডিজার্ভ করি। রাজের ঘুমের মাঝেই সুযোগ নিল মায়া। রাজের কপালে চুম্বন দিয়ে বলে, আপনার দুষ্ট কথা থেকে বাঁচতে আপনার ঘুমের সুযোগ নিলাম মন্ত্রীমশাই। চোখের পানি মুছে মায়া বাইরে এসে বলে, আমাকে একটু বাসায় যেতে হবে। রাতে আমি এখানেই থাকবো, কিছু জিনিস আনতে হবে। মাহমুদ সর্দার বলেন, তারেক একা সাথে গেলে হবে না, তোমার সাথে গার্ড লাগবে তো। বীর এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার বলে ওঠে, আমি যাচ্ছি বোনের সাথে। মায়া বাধা দিয়ে বলে, দরকার নেই ভাইয়া, আমি গার্ড নিয়ে যাব আর আসব। তুমি আমাদের হবু ভাবির সাথে থাকো। বলা তো যায় না তাকে কে কখন উড়াল দিয়ে নিয়ে যায়। মায়ার চোখের ইশারা বুঝিয়ে দিল সোনালীকে ইঙ্গিত করে বলছে মায়া। বীর জারার দিকে এক দৃষ্টে তাকিয়ে বলে, চিন্তার কিছুই নেই,
এই মেয়েটা আমার থেকে কোথাও যেতে পারবে না। যদি কেউ আমাদের দিকে কুনজর দিতে আসে তাকে সোজা কবরস্থানে পাঠানো হবে। সোনালি ভ্রুকুচকে আছে, মনে মনে বলে, এই মেয়ে বড়ই দুরন্ত। একে হারাতে হলে আমাকে আবার পাওয়ারফুল হতে হবে। তাকেই এবার দরকার আমার। আবারও পুরনো সম্পর্কের জাগ্রত করব দেখছি। সোনালি রুবির উদ্দেশ্য করে রুবির কানে কানে বলে, কেমন মেয়ে তুমি? তোমার পুতুল বরকে নিয়ে সবাই দুশ্চিন্তা করছে, আর তুমি কি না কোনো চিন্তাই করছো না? আসলে আমার তো কিছুই মনে নেই। আপনি যেগুলো বলছেন সেগুলো করতে পারছি না। পুতুল পর মনে করব কিভাবে? তাড়াতাড়ি সব কিছু মনে করো। তোমার দাদা তোমার মায়ের হাতেই ফর্মুলা দিয়েছিল, সেটা তো তোমার অধীনেই এখন। কিসের ফর্মুলা? ওটা তোমার স্মরণশক্তি ফিরলেই মনে পড়বে। স্মরণ শক্তি আমার ঠিকই আছে, কিন্তু আসল মানুষটাই আমি না, তাই তো কিছুই বুঝতে পারছি না। মনে মনে বলে রুবি বলে, আপনি না হয় বলে দিন। পরে বলবো এক সময়, এখন না জানলেও চলবে। রুবি রেগে গিয়ে মনে মনে বলে, বলবি তো বল, না বলবি তো না বল, এত নাটক করার কি আছে? মায়া গাড়িতে উঠতে নেয়। পিয়াস আর তারেক থাকে মায়ার সাথে। এর মধ্যেই পিয়াসের কাছে কল আসে। মৌয়ের নাম্বার থেকে কল এসেছে। পিয়াস ধরতেই ওপাশ থেকে কাজের মহিলা বলে, ভাইজান, আমি আপাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়েছিল, আমি ডাক্তার ডাকছি, আপনি তাড়াতাড়ি আসেন। পিয়াস বলে ওঠে। আমি আসছি, তুমি রাখো। মায়া সন্দেহ করে বলে, কি হয়েছে? মৌ অসুস্থ হয়েছে ম্যাম, আমাকে যেতে হবে বাসায়। আমি দুঃখিত ম্যাম আপনার সাথে যেতে না পারায়। বোন অসুস্থ? আমাকে আগে নিয়ে চলো ওখানে, এরপর বাসায় যাব। কিন্তু ম্যাম দেরি হয়ে যাবে তো। আমার বোন অসুস্থ পিয়াস। আমার স্বামীকে যেমন দেখে রাখছি, বোনকেও আগলে রাখবো। দুজনই মূল্যবান ব্যক্তি আমার জীবনের। পিয়াস অপেক্ষা না করে গাড়িতে উঠে। গাড়ি চালায় তারেক। মায়া পিছনের সিটে বসে আছে। বাসায় পৌঁছাতেই তিনজনে দেখে এখন মহিলা ডাক্তার এসেছে। উনি মৌয়ের সামনেই বসে আছেন। মৌ বিছানায় শুয়ে আছে। মায়া এগিয়ে এসে বলে, কি হয়েছে বোনের? ডাক্তার মৃদু হেসে বলেন, লক্ষণ তো বলছে আপনার বোন আপনাকে খালামণি ডাক শোনাতে চলেছে। মৌ লজ্জা পেয়ে অন্যদিকে ফিরল। মায়া খুশি হলো সাথে সাথে। ডাক্তার জানালো, কাল হাসপাতালে একটা টেস্ট করাবেন। এছাড়া আমিও একটা কিট সাবজেক্ট করেছি, ওইটা কালকে খালি পেটে দেখালেই হবে। পিয়াস হতভম্ব চাহনি দিয়ে আছে। বিয়ে করেছে মাস 2 মতো, এত তাড়াতাড়ি বাবা ডাক শুনতে চলেছে। কেমন যেন সব অতি দ্রুত তার মাথার উপর দিয়ে যাওয়ার আগে দিয়ে যাচ্ছে। রাজ শুনলে আরেক বিপদ। আঙ্কেল হওয়ার খুশির সাথে 2-4টে লাগামহীন বাক্য তো রাজ দিবেই। আগে ভাগে ভেবে নিয়ে পিয়াস বলে, এই ব্যাপারে বসকে কিছু বলবেন না ম্যাম। প্রকুটি করে মায়া বলে, কেন? উনি জানতে পারলে পরে আমি আর তাকে মুখ দেখাতে পারবো না। তার লাগামহীন কথাতে আমি শেষ হয়ে যাব। উচ্চস্বরে হেসে দিল মায়া। মৌ তারেক বুঝতে পেরেছে পিয়াস মূলত ভয় পেয়েছে। বেচারা রাজ অসুস্থ থেকেও সবাইকে লাগামহীন কথাবার্তার জন্য আতঙ্কে রাখে। বাসায় এসে মায়া রাজের আলমারি খুলে কাগজপত্র দেখছে। দরজার কাছে তারেক পাহারা দিচ্ছে। কাগজপত্র সব দেখে বলে, তার মানে ফর্মুলার ডকুমেন্টস সব মন্ত্রীমশাই কালেক্ট করেছে। এবার শুধু ফর্মুলা উদ্ধার করা বাকি। কিন্তু ওটা তো মায়ের কাছে ছিল। মা আমাকে কি যেন একটা ক্লু দিয়েছিল, তাই তো মনে পড়ছে না। আমাকে দ্রুত মনে করতে হবে, আর ফর্মুলা উদ্ধার করে ওই সোনালির জীবনকে আমি শেষ করে দিব। একটু ভেবেই মায়া থেমে গিয়ে নিজেকে বলে, ওয়েট, আমার মাকে ওই রাতে মারার কারণটা তো ফর্মুলাও ছিল। শুধু তো মোহন সর্দার ও তার সম্পত্তিকে ভোগ করা না, মা তো আমাকে ওই রাতে বলেছিল এই ফর্মুলা কারো আমানত, এইটাকে রক্ষা করতে হবে। তার মানে কি এই সব কিছু সোনালি করিয়েছে? আমার প্রথম শাশুড়িকে ওই সোনালি খুন করেছে, তাও আবার ধর্ষণ করিয়ে। ছি, এই মহিলা কতটা খারাপ! এই বিষাক্ত মহিলাকে তো আমি বিষ খাইয়ে খাইয়ে মারবো। মন্ত্রীমশাইয়ের কথাটাই আমি রাখবো, ওকে আমি তিলে তিলে মারবো। শুধু ফর্মুলার সন্ধান করা বাকি। সংসদ শুনানির সকল কাগজপত্র নিয়ে মায়া চলে আসে হাসপাতালে। এসেই বাইরে শুধু 2জন গার্ডকে দেখতে পায়।
তারেকের দিকে তাকিয়ে মায়া বলে, তুমি বাসায় চলে যাও। নো ম্যাম, আমি এখানে আপনাদের পাহারা দিব। রিস্ক নিতে চাই না আপনাদের নিয়ে। মায়া মাথাটা উপর নিচ করে ভিতরে চলে যায়। ভিতরে আসতেই মায়ার মাথা গরম হয়ে গেল। রাজের সামনে দাঁড়িয়ে আছে মেয়ে নার্স। রাজের গা উদাম হয়ে আছে, ব্যান্ডেজ করা বুকটা ফাঁকা রাখা প্রয়োজন। ওখানে জখম হয়ে আছে, কিছু মেডিসিন দেওয়া প্রয়োজন। তাই নার্সের আশা, কিন্তু নার্সের সেবা দ্বারা ভিন্ন কিছু প্রকাশ পায়। রাজের সেবার সাথে যেন সিরিয়াস করার এক কৌশল নার্সের হাতের ভঙ্গিতে। লাল লিপস্টিক দেওয়া ঠোঁটে হাসি ফুটিয়ে রাজের দিকে ঝুঁকে পড়ল মাত্র। রাজ একটা নাইফ নিল হাতে। সেও হয়তো কিছু একটা করতে নিয়েছিল। মায়া এটা দেখে খুশি হয়। তার স্বামী এমন মেয়েদেরকে গায়ে ঘেঁষতে দেয় না, তাই দরজার কাছে দাঁড়িয়ে দেখছে। কিন্তু মায়াকে হতাশ করে রাজ নাইফ নেওয়ার পর পাশের টেবিলের উপর একটি প্যাকেট আনা ফলগুলোর মাঝে থেকে আপেল নিল। তারপর নাইফ নিয়ে আপেল কাটছে। মায়া এবার রাগে গজগজ করে উঠল। রাজ না দেখেও ঠোঁট প্রসারিত করে আছে। আসলেই কি রাজ দেখেনি মায়াকে? এমন কি সম্ভব? রাজের সোজাই তো দরজাটা, সেখানে তার বউ এসে দাঁড়াবে আর সে দেখবে না, এটা হয় না কি? রাজ মায়াকে দেখেই নাইফটা কাজে লাগালো না। দেখতে চাই বউ তার মায়াবতী রূপ ধারণ ছেড়ে কি রূপ ধারণ করে। নার্স রাজের বুকের উপরের ক্ষততে হাত বাড়িয়ে দিল। একটু ব্যথায় রাজ বলে, আহা কি দয়ালু নার্স, পুরুষ মানুষকে সিডিউস করতে এরাই তো এক্সপার্ট। রাজ মায়ার দিকে চোখ টিপ দিয়ে নার্সের উদ্দেশ্যে বলে, আমার বউটা আস্ত একটা বোমা, যে ফাটলে জীবন হয়ে যাবে কয়লা। নার্স মৃদু হাসলো। রাজ আবারও বলল, বাঘিনী দেখেছো কখনো? চিড়িয়াখানায় বাদেও মানুষরূপী একটা বাঘিনী আছে, যার কবলে বললে আর জীবন বাঁচানো সম্ভব না। মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফি, লুক অ্যাট হার, শি ইজ নাও ইন এ কিলিং মোড। নার্স পিছনে ঘুরে তাকালো। মায়াকে দেখেও স্বাভাবিক আছে। মায়াকে তো আর চেনে না, তবে রাজের কথা শুনে একটু ভ্রু কুঁচকে আসে। মায়া মৃদু হেসে এগিয়ে আসে। রাজ মায়ার এই মৃদু হাসির সাথে এগিয়ে আসা দেখে ঘাড় কাত করে বলে। মায়া এগিয়ে এসে এক পলক রাজের দিকে চোখ ঘুরিয়ে আবারও নার্সের দিকে ফিরে বলে, রোগীর সেবা করতে এসে সিডিউস করতে আসাটা একটা আর্ট হয়ে গেছে, তাই না? ছেলেদের জন্য কি মেয়ে নার্স আছে শুধু? ছেলে নার্সরা নেই? আপনি অন্য রোগী দেখুন, আমার স্বামী ব্যতীত। ছেলে নার্স পাঠাবেন। নার্স চলে যেতে নেয়। রাজের দৃষ্টি শুধু মায়ার দিকে। মায়া ফলের পাশে কিছু নতুন গ্লাভস দেখে, যেটা কেউ ব্যবহার করেনি। ওখান থেকে একজোড়া গ্লাভস নিয়ে হাতে ঢুকিয়ে গলা উঁচিয়ে বলে, ওয়েট। নার্স থেমে পিছনে ঘুরে বলে, ইয়াপ। মায়া পার্স থেকে টাকা নিল। নার্সের সামনে এসে নার্সের বাম হাত ধরে টাকাগুলো দিয়ে বলে, এখানে কিছু টাকা আছে, টাকাটা দিয়ে নিজের ট্রিটমেন্ট করাবেন। রুকুটি করে নার্স বলে ওঠে, এবার হবে। বলেই মায়া নার্সের হাত মচকে পিছনে ঘুরিয়ে শক্ত করে এক টান দিল। মেয়েটি এবার ব্যথায় কুকড়ে ওঠে। রাজ ব্যঙ্গাত্মক করে মুখটা আউচ করে ওঠে। নার্স চিৎকার দিয়ে বলে, অন্যের স্বামীর দিকে নজর দেওয়ার আগে ভাবা উচিত যে কারো সংসারের মধ্যে নিজেকে বেশ্যা হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছি। ঘরের বউ যেমনই হোক, সে কিন্তু বৈধ। বাইরের মেয়েরা কিন্তু রাস্তা অবধি সীমাবদ্ধ। আর রাস্তার মেয়েকে রাস্তাটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেই। মায়া আরো জোরে মুচড়ে ধরেছে মেয়েটির হাত। মেয়েটার চোখ বেয়ে পানি পড়ছে। ভাবতেই অবাক লাগে, নতুন কেউ এমন দৃশ্য দেখলে মেয়েটার প্রতি দয়া দেখাবে। কিন্তু এই মেয়ে যে একটু আগে কাউকে নিজের দিকে আকর্ষিত করতে চাইছিল, এটা একবারও বুঝতে চাইবে না বা জানার আগ্রহ হয়তো দেখাবে না। সমাজের লোকজন এমনই হয়, উপরের অংশ দেখে গভীরের গল্পটা জানতে চায় না। মায়া কাউকে জানানোর দায় রাখে না। আর মায়ার স্বামী, সেও মায়াকে দায়ভার বইতে বলেও না। নার্স মেয়েটিকে মেঝেতে ছুঁড়ে মারে মায়া, বলে, শুধুমাত্র আমার স্বামী না, প্রত্যেক মেয়ের জীবনে আসা পুরুষদের দিকে নষ্টামির নজর দিতে দেখা নারীদের আমি ঘৃণা করি। 2-4 টাকার জন্য যারা একটা মেয়ের সংসার ভাঙতে পারে, আর যাই হোক, তারা কখনো পতিতার বাইরে নয় কেউ। মেয়েটা ভয়েতে কুকড়ে গেল। মায়া জোরে চিল্লিয়ে বলে, নাও গেট লস্ট। এবার মায়া ঘুরে তাকালো রাজের দিকে। এক ভ্রু উঁচু করে বলে, তো মন্ত্রী মশাই খুব মজা নিচ্ছিলেন মেয়ে নার্সের সার্ভিসে? রাজ ঠোঁট কামড়ে হাসে।
নার্স মেয়েটি কোনো রকমে উঠে দাঁড়িয়ে খোপ নিয়ে তাকালো মায়ার দিকে। নিচে পড়ে থাকা স্পঞ্জ দেখে হাতে উঠিয়ে নেয়। রাজের ক্ষতস্থান পরিষ্কার করার জন্য কিছু যন্ত্র আনা হয়। সেখানে ইয়া স্পঞ্জ প্রয়োজন হয়। ওই স্পঞ্জ নিয়ে মায়ার পিছন থেকে আঘাত করতে নেয় মেয়ে নার্স। মায়া রাজের দিকে ফিরেছিল, তাই সে দেখতে পায় না। যেই মায়াকে স্পঞ্জ দিয়ে আঘাত করতে নিবে রাজ ওর হাতে থাকা নাইফ দিয়ে মেয়েটির হাত বরাবর আঘাত করে। মেয়েটির হাত থেকে আবারও পড়ে যায় স্পঞ্জ। কুকড়ে বলে ওঠে, আমার বাঘিনীকে একা দেখলে হবে, তার সাথে থাকা বাঘটাকেও তো দেখা লাগবে। মায়া তিরস্কার করে হেসে গলা উঁচিয়ে ডাকে, তারেক, তারেক আসতেই মায়া বলে, ওকে নিয়ে যাও। তারেক নার্সকে নিয়ে যায়। রাজ বলে ওঠে, ওকে চাকরি থেকে বের করে দাও। কিন্তু স্যার, আমার একমাত্র বউকে আঘাত করতে চেয়েছে, ওকে তো ভুগতেই হবে। মেয়েটা অলরেডি আহত। তোমার খুব কষ্ট হচ্ছে ওর জন্য? বিয়ে করে নিতে পারো, সুন্দরী আছে, কিন্তু দুশ্চরিত্র। বলা যায় না তোমার চোখের আড়ালে কখন অন্যের স্বামীকে দুষ্ট ইঙ্গিত দেয়। না স্যার, নিয়ে যাচ্ছি এমন মেয়েকে। মায়া রাজের দিকে ফিরে একটু ঝুঁকে রাজের মুখের উপর চোখ ঘুরালো। রাজ ওর ঠোঁট পাউট করে মায়াকে চুমু দিতে এগিয়ে আসতে নিলেই মায়া রাজের বুকের জখমের স্থানে আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে রাখে। রাজ ব্যথায় কুকিয়ে উঠে বলে, মারবে নাকি? আপনি হ্যাংলার মতো চেয়েছিলেন কেন ওই মেয়েটার দিকে? নার্সের সেবা নিতে। দাঁত বের করে হাসি দিয়ে বলে রাজ। মায়া দাঁত কটমট করে বলে, এবার আমি দিব আপনাকে সেবা। অলরেডি দিয়েছো সেবা, এবার একটা চুমু দাও। জখমে চুমু পেলে মলম লাগবে না আর। বলেই মায়াকে নিয়ে নিচের আরো কাছে ঝুঁকিয়ে নেয়। ঠিক তখনই কেবিনে ঢুকলো আদ্র, রুদ্র, সিয়া ও হিয়া সহ আরো অনেকেই। রুদ্র গলা খাকারি দিয়ে বলে, আমরা আছি ব্রো। রাজ হালকা ঝুঁকে শুধু চারজনকে দেখে নেয়। বিরক্ত প্রকাশ করে মায়ার দিকে চোখ রেখে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এখন প্রেম করবে। সাথে সাথেই আরেকটা কণ্ঠ ভেসে আসে, হতচ্ছাড়া, তোমার বাপকে চোখে পড়ে না? রাজ অবাকের সাথে আবারও সামনে তাকালো। মাহমুদ সর্দার কোথা থেকে এলো? রাজ তো সত্যিই তাকে দেখেনি। মায়া উঠে দাঁড়াতেই রাজ কোনো রকমে ঘাড় উঁচু করে বসে বলে, তুমি আসতে গেলে কেন? তোমার বাপ হয়ে করেছি আমি পাপ, তাই তো ছেলেকে দেখতে এসে লজ্জায় পড়তে হয়। মাহমুদ সর্দারের সাথে ছেলে নার্স ঢুকে রাজের বুকের ক্ষত পরিষ্কার করে। রাজ ওর বাবার দিকে তাকিয়ে বলে, তোমার বয়স শুধু সংখ্যায় বেড়েছে বাবা, বুদ্ধিতে না। না হলে এটা বুঝতে, ছেলে আর বৌমা যেখানে এক ঘরে, সেখানে এমন কিছু লজ্জাজনক পরিস্থিতি তো থাকবেই। মায়া রাজের দিকে চোখ রেখে বলে, শাট আপ মন্ত্রী মশাই। সেই সাথে মাহমুদ সর্দারও বলেছিলেন। বাবা আর বউ একসাথে ধমক দিচ্ছে রাজকে। রাজ আহত দৃষ্টি দিয়ে বলে, আমার বাপ আর বউ হলো আমার জীবনের রোমান্সের দেয়াল। বাপ দেয়াল এটা বুঝলাম, কিন্তু বউ দেয়াল হয় কিভাবে? সেই তো রোমান্সের এক অংশ। বেটা রুদ্র, বউ যদি হয় ঝাঁঝে ভরা, তো দেয়াল না চাইতেও দেয়াল তৈরি হয়। আদ্র আর চোখে ইশারা করে রুদ্রকে চুপ করতে বলে। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে রাজের কাছে এসে বলে, তোমার বউ ক্রিমিনালদের জামিন করিয়েছে। কি বলিস? বউ আমার শত্রুকে জামিন করিয়েছে? হুম। তাহলে আর কি, আমার বউ এবার গরিব দুঃখীদের মিলাদ খাওয়ানোর সুযোগ করে দেবে। তোমার বউ এক পিস ব্রো, তোমাকে জাস্ট আহত করেছে, তাই তোমার বউ তাদেরকে পরপারে পাঠিয়ে দিবে। এমন বউ পেতেও পরিশ্রম করতে হয় রে ভাই। আমার এমন বউ তো চাই না, আমার চাই আমার বোনের মতো চশমা পরা ইনোসেন্ট বই পড়ুয়া। রুদ্র দাঁত বের করে হেসে দিয়ে বলে, এক্সরা কোটলি। বউ বানানোর আগে মন জয় করতে শেখো। আমার বোন তোমার এই ফুটফুটে চরিত্র কোনোদিনও মেনে নেবে না। তুমি না হয় আমাদের চার হাতে এক করে দাও। হ্যাঁ, তারপর বোনের চোখে ভাই ভিলেন হোক। আগে নিজেকে আমার বোনের চোখে শুদ্ধ পুরুষ বানিয়ে দেখাও। বোন আমার এমনিতেই তোমার দিকে চুম্বুকের মতো এগিয়ে যাবে। তোমার এই সিক্রেট মিশনে আমি কিভাবে নিজেকে শুদ্ধ বানাবো? তাহলে মিশন শেষ করা অবধি অপেক্ষায় থাকো। রুদ্র আরো ফিসফিস করতে নিবে। মাহমুদ সর্দার এসে রুদ্রের কলার ধরে দাঁড় করিয়ে সরিয়ে দিল। নিজে সেখানে বসে বলে, বড়টা তো হয়েছে এক লাগাম ছাড়া, ছোটটাও হবার অপেক্ষা। ওর আর অপেক্ষা করতে হবে না, তা নাই হবে না, নাই। আহান সর্দার ভিতরে ঢুকতে ঢুকতে
ছোট ছেলের বদনাম শুরু করলেন। রুদ্র চ শব্দ করে বলে, প্রেমে যদি হাজির হয়ে বাপ, তখন সব কিছুই দেখতে লাগবে পাপ। হিয়া চশমা হাত দিয়ে ঠিক করে ভ্রুকুটি করে বলে, নষ্ট পুরুষ সবসময় নষ্ট কথাই বলে। পিয়াস আর মৌ এসেছিল ডাক্তার দেখাতে। ওরাও ভিতরে এসে সবার সাথে সাক্ষাৎ করে। মায়া মৌয়ের কাছে এগিয়ে এসে বলে, রিপোর্ট দিয়েছে? হ্যাঁ, কালকে আর স্টিক টেস্ট করতে হবে না। কি জানালো? পজিটিভ। বলেই মাথা নিচু করে লাজুক হাসে মৌ। রাজ প্রকোচকে দেখছে ওদের। মায়া খুশিতে আত্মহারা হয়ে বলে, মিষ্টি আনা হোক, আমার বোন আমাকে খালামণি ডাক শোনাবে। রাজ মৌয়ের দিকে তাকিয়ে হা করে তাকালো পিয়াসের দিকে। অবাকের সাথে বলে, বিয়ে হলো না ঠিকঠাক মতো, গুনে গুনে 2 মাস, এর মধ্যেই তুমি জীবনে ডেকে আনলে আরেক সর্বনাশ। সর্বনাশ? মায়ার কথা শুনে রাজ বলে, মধু চন্দ্রিমা করবে, স্বামী স্ত্রী কিছু সময় ঘুরবে ফিরবে, ক্যারিয়ার করবে, সেগুলো তো দরকার নাকি? যারা মা বাবা হতে চলেছে তাদের আপত্তি নেই, আপনি কেন আপত্তি করছেন? শালির বিয়ের খানাই এখনো হজম হলো না, শালির সন্তানের মুখটা দেখার সময় হয়ে গেল। এদিকে আমি দুরাভাই হয়ে শালির বিয়ের 1 মাস আগে বিয়ে করেও হতে পারলাম বাপ। মন্ত্রীমশাই? সবাই মিটিমিটি হাসছে। মাহমুদ সর্দার বুঝলেন ছেলে আরো কিছু সময় ভাষণ দিবে, তাই তিনি আহান সর্দারকে বলেন, আমরা 2 ভাই মিলে মিষ্টি আনি চলো, এগুলো করতে নেই। মাহমুদ সর্দার চলে যেতে নিলে মৌ মাথায় কাপড় দিয়ে সালাম করতে নেয়। মাহমুদ সর্দার বাধা দিয়ে বলেন, এগুলো করতে নেই। গুরুজনদের দোয়া নিতে হয়। আমরা এমনিতেই দোয়া দিব, পা ধরে সালাম করতে হবে না। মৌ এবার আহান সর্দারের দিকে ফিরলে তিনিও একই কথা বলেন, এগুলো পুরাতন মানুষের মুখের বলি, এগুলো বিশ্বাস করতে নেই। আমরা মন ভরে তোমাদের জন্য দোয়া করব। মৌ খুশি হলো। মাহমুদ সর্দার আর আহান সর্দার বের হলেন মিষ্টি আনতে। রাজ হিসাব করছে ওদের বিয়ের কতদিন হলো। হিসাবে আসলো 2 মাস হতে আর 1 সপ্তাহ মতো আছে। না না, 1 সপ্তাহ না, 5 দিন আছে। রাজ হেসে দিয়ে বলে, কি ব্যাপার পিউ বেবি, একে একে ছক্কা মেরে দিচ্ছ যে তুমি? বসকে হিংসা হয় নাকি যে বিয়ের বছর পেরোবার আগেই বাবা হলে? অসুস্থ রাজ, যার কিনা বেড রেস্ট প্রয়োজন, সে এখন বউ নিয়ে রোম্যান্স করে তারপর আবার যাকে পারে তাকেই লজ্জায় ফেলে। পিয়াস চুপ করে থাকলে মায়া বলে, আপনি আমার বোনকেই লজ্জায় ফেলেছেন মন্ত্রীমশাই। তোমার বোনেই যে আমার পরে বিয়ে করে আমার আগে বাবা হয়ে আমাকে লজ্জায় ফেলছে, তার বেলায় কি হবে মায়াবতী? মন্ত্রীমশাই। আচ্ছা আচ্ছা, আমি আর কিছুই বলবো না। বলেই রাজ মায়াকে একটু ইশারা করলো। মায়া রাজের দিকে একটু ঝুঁকে গেল। রাজ বলে, খালামুনি হবার খবর পেয়েছো? বাবা না হয় মিষ্টি আনতে গেছে, তুমি কিছু দিবা না? আমি না হয় রোগী হয়ে বিছানায় পড়ে আছি। টাকা দেওয়া কি উচিত হবে? এই ড্রয়ারে দেখো, মানি ব্যাগে একটা স্বর্ণের চেইন আছে। আমাকে অপারেশনের জন্য সবকিছু নিয়ে ওখানে রাখা হয়েছে। চেইনটা আমার মায়ের, আমার মানি ব্যাগে সবসময় রেখে দিতাম। আজ না হয় মৌকে দিলাম। এটার দরকার নেই, আমি কালকে ওকে কিছু উপহার দেব। খুশির খবর পেতে গেলে কিছু দিতে হয়, এটা সর্দার পরিবারের আলাদা ভালোবাসা, তুমি দিয়ে দাও। আচ্ছা। মায়া ড্রয়ার খুলে রাজের মানিব্যাগ নিয়ে দেখে ওখানে মায়ার ছবি। মায়া হাসি মুখে এক পাশ থেকে চেন নিয়ে মৌকে বলে, এদিকে আয় বোন। মৌ এগিয়ে আসতে মায়া চেন পরিয়ে দিয়ে বলে, তোর দুলাভাইয়ের তরফ থেকে উপহার, আমারটা কাল পাবি। এটা দরকার ছিল না আপু। ভালোবাসা হিসেবে এটা দরকার আছে বোন। মৌ পিয়াসকে ইশারা দিয়ে এগিয়ে আসতে বলে। পিয়াস আসতেই দুজনে রাজের পায়ের কাছে এসে যেই হাত রাখতে যাবে, রাজ অসুস্থ শরীর নিয়ে কোনো রকমে পা সরিয়ে বলে, আমি নিজেই তো এখনো বাবা হইনি, তোমাদেরকে কি আমাকে দেখতে বুড়ো বুড়ো লাগে? সালাম করছো কেন? আপনি আমার দুলাভাই, সালাম করব না? শালি সবসময় হয় হৃদয়ের রানী, তাকে কি করে ধরতে দেই আমার পা খানি? সবাই হেসে দেয়। সিয়া হিয়া এসে জড়িয়ে ধরে মৌকে। সবাই শুভেচ্ছা জানায়। মাহমুদ সর্দার ও আহান সর্দার ফিরে এসেছেন মিষ্টির বক্স হাতে নিয়ে। সবাই মিষ্টি মুখ করতে ব্যস্ত। এর মাঝে মায়ের কাছে কল আসে। মায়া ফোনে তাকিয়ে দেখে রুবি। মায়া রিসিভ করে বলে, বলো ম্যাম, মিসেস সোনালি আজকে তার বোনের মেয়েকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছেন।
হোয়াট? ইয়েস ম্যাম, আসলে উনি আমাদের হারাতে আর কি যে করবেন যেন জারা ম্যামকে বীর স্যারের থেকে আলাদা করার প্ল্যান করছে। কালকেই কোনো বিজনেসম্যানের সাথে জারা ম্যামের বিয়ে দিবে। যারা কি রাজি? এটা জানি না ম্যাম, বীর স্যারকে কোনো এক মিটিংয়ে বিচ্ছি। এই সুযোগে মিসেস সোনালি নিয়ে যাচ্ছেন জারা ম্যামকে। বিয়েটা কোথায় হচ্ছে এটার আপডেট আমাকে দিবে। আর তুমি কি ওদের সাথে? হ্যাঁ ম্যাম। গ্রেট, তাহলে তোমার জিপিএস অন রাখো। ওকে ম্যাম। মায়া কল কাটতে মাহমুদ সর্দার ভ্রুকুটি করে বলে, কি হয়েছে? যারাকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছে মিসেস সোনালি। কোনো এক বিজনেসম্যানের সাথে বিয়ে দিবে যারাকে। বীর কোথায়? ভাই আজকে একটা কাজে ব্যস্ত, কাল সংসদে আমার যেন কোনো ক্ষতি না হয় তারই ব্যবস্থা করছে। সোনালীকে আটকাতে হবে তো। ভাইকে জানিয়ে দিচ্ছি, ও এখনই বের হোক। মৌ ভয়েতে বলে, আর তোমাদের সংসদ? রুদ্র এগিয়ে এসে বলে, আমি আছি তো। হিয়া সন্দেহের দৃষ্টি নিয়ে বলে, আপনি কি করবেন শুনি? ভাবিজিকে পাহারা দিব। তাহলে ভাবির রিস্ক আরও বাড়বে। তোর ছোট মস্তিষ্কে এত চাপ দিতে হবে না, তুই বই নিয়ে পড়ে থাক। তোমরাও প্যানিক নিও না, বীরকে যখন খেপিয়ে দিয়েছে বীর কাউকে ছাড়বে না। একটা অ্যাকশন তো বিয়েতে হবেই। যারা বেবির বিয়েটা আমি মিস করবো। ইস। হিয়া সন্দেহী দৃষ্টি দিয়ে বলে। সকালবেলা মায়া কাগজপত্র নিয়ে রাজের সাথে কথা বলে। মায়া সমস্ত প্রয়োজনীয় কাগজ নিয়ে রাজের সামনে ধরে দেখিয়ে দেখিয়ে এক একটা বিষয় উপস্থাপন করে। রাজ, সে কি আর তার সুন্দরী বউ রেখে এই কাগজের দিকে বেশিক্ষণ তাকাতে পারে? তার দৃষ্টি আছে মায়ার দিকে। মায়া কাগজগুলো পাশে রেখে রাজের দিকে ফিরে বলে, আমার মুখে কি ইনফরমেশন লেখা আছে মন্ত্রীমশাই? তোমার ঠোঁটে আছে মায়াবতী। কিভাবে? তোমার ঠোঁটের নাড়াচাড়া দেখে আমি বুঝে নিচ্ছি ওখানে কি লেখা। লুচু মন্ত্রীমশাই। কাছে আসো, একটু চুম্বন বিলাস করে নিই। আমি চেঞ্জ করতে যাব, সংসদে যেতে হবে। যাওয়ার আগে স্বামীর দোয়া নিয়ে যাও। দোয়া করবেন স্বামী আমার জন্য? এভাবে দোয়া চাইলে তো দোয়া দিব না। আমার ওষ্ঠের চুম্বনের অভাব বোধ করছি, এটা পরিপূর্ণ করে ওই ওষ্ঠ থেকে নিজের জন্য দোয়া নিয়ে যাও। মায়া চোখ ছোট ছোট করে চাইল। রাজ তার চাওয়া পূর্ণ করতে স্থির। ডান হাত দিয়ে মায়ার আঁচল টেনে নিজের কাছে নিয়ে এসে বলে, ব্যথাটা আমার পক্ষে ভাগ্যিস হাতে না, তাহলে চুম্বন বিলাস করতে তোমাকে কাছে পাওয়া সম্ভব হতো না। মায়ার ওষ্ঠ নিজের দখলে করে নেয় রাজ। মায়া চোখ বন্ধ রেখে রাজের ভালোবাসা আদায় করছে। দরজায় কড়া নাড়ার শব্দ হতেই মায়া উঠে দাঁড়ায়। রাজ গলা উঁচিয়ে বলে, আব্বে কে রে? মাহমুদ সর্দার দরজাটা একটু খুলে মাথা দিয়ে উকি মেরে বলেন, তোমাকে ভুল করে পয়দা করা বাপ রে। আসলে আমারই মিস্টেক হয়েছে, ভুল করে তোমার বইয়ের পেটে এসে জায়গা নিয়েছিলাম। না হলে বাবার থেকে এই শাস্তি আমাকে পেতে হয় না। তোমার কপাল ভালো, আমার মতো বাবা পেয়েছো। অন্য কারো সন্তান হলে তোমার স্থান হতো কবরস্থানে। রাজ শুকনো দৃষ্টি দিয়ে বলে, আমার কপাল অতটাও ভালো না যে তুমি এত গর্ববোধ করে কথা বলছো। যে বাবা ছেলে আর বৌমাকে একা থাকতে দেয় না, সেই বাবা সন্তানকে কবরে না পাঠিয়েও দেয় আলাদা সাজা। বেয়াদব, আমি তোমাকে সাজা দেই? আচ্ছা ধরো, তুমি আর তোমার বউ দুজনে আলাপ আলোচনা করছো, আমি গিয়ে তোমাদের মধ্যে কাবাব নিয়ে হাড্ডি হচ্ছি। তোমার মধ্যে তখন কেমন কাজ করবে? আমাকে নিয়ে মন চাইবে না আমাকে খুন করতে? মায়া রাজের কপালে আলতো চাপড় মেরে চলে যায় শাড়ি নিয়ে। শাড়ি রাতের বেলাতেই এনেছিল, এখন গেল ওয়াশরুমে। মাহমুদ সর্দার পাশে বসে কিছুটা আহত স্বরে বললেন, তার মানে তুমি আমাকে খুন করতে চাও? কথা পাল্টাতে খুব ভালো শিখেছো, কিন্তু আসল কথাটা বুঝতে শিখলে না। বুঝেছি আমি, এভাবে হবে না। একটু সুস্থ হয়ে নেই, রাত 12টা ভোর 6টা এমন এমন সময় গিয়ে তোমার ঘরের দরজায় কড়া নাড়বো? এতে করে কি হবে? আমার দুঃখটা তুমি উপলব্ধি করবে। মায়া শাড়ি পাল্টে এসে মাহমুদ সর্দারের উদ্দেশ্য করে বলে, পাগলের সাথে কথা বাড়াবেন না বাবা। গুলিটা ওনার বুকে লাগলেও গুলির কাজ করেছে ব্রেনে। ওর ব্রেন কবে ঠিক ছিল আমি তো এটাই জানি না। মায়া পাশে এসে দাঁড়িয়ে বলে, আপনি এখানেই থাকবেন? নার্স আসলে তো
তুমি আমার ছেলেসহ নার্সকেও হাসপাতালে ভর্তি করিয়েও মা। রাজ এবার হাহা করে হেসে দিল। মাহমুদ সর্দারের দুশ্চিন্তার শেষ নেই। ছেলের লাগামহীন কথা তো তাও হজমের মতো, কিন্তু বৌমার যে এক এক সময় অ্যাটাক করার স্বভাব আছে এটা তো ভয়ঙ্কর। লোকটা এই বয়সে এসেও বৌমার হিংস্র রূপ দেখে আতঙ্কে থাকে। মায়া হাত ঘড়ি পরে বলে, তাহলে থাকুন এখানে আর ছেলের পাগলামি সহ্য করুন। আমার একটু কানের পোকাগুলো থেকে ছুটি মিলল। আমাকে না ফাঁসালেও চলতো মা। ওনাকে পৃথিবীর আলো দেখিয়ে ফেসে আপনি আগেই গেছেন বাবা। মায়া হাত ঘড়ি পরে বলে। রাজ এবারও হেসে দেয়। মাহমুদ সর্দারের মুখটা দেখার মতো। লোকটা লজ্জা পেতে পেতে শেষমেশ কিনা বৌমাও তাকে খোঁচা মারলো এমন ছেলেকে জন্ম দেওয়ার জন্য। তারেক আসতেই মায়া সবাইকে বিদায় দিয়ে চলে যায়। সংসদে এসেছে মায়া। গাড়ি থেকে নামতেই মিডিয়ার লোকেরা হাজির। লাইভ হচ্ছে সেখানে। হাসপাতালের কেবিনে টিভি আছে, সেখানে লাইভ দেখছে মাহমুদ সর্দার, রাজ, আদ্র, সিয়া আর হিয়া। মায়া বের হতেই সবাই মায়াকে ঘেরাও করে ধরে। মায়া চোখের সানগ্লাস হাত দিয়ে ঠিক করে সবার দিকে চোখ রাখে। হাত উঁচিয়ে সবাইকে হাসি মুখে জানান দিল সে সবার পাশে আছে। পারফেক্ট নেত্রীর মতোই লাগছে মায়াকে। রাজ বলে ওঠে, নেতার বউ পারফেক্ট নেত্রী। মায়ার গাড়ির সামনে সিট থেকে বের হয় রুদ্র। রুদ্রকে দেখে অবাক হলো হিয়া। রুকুচকে বিরক্তির সাথে বলে, ভাবির সেফটির প্রয়োজন ছিল, উনি গেল কোন দুঃখে, তাও আবার একা। তোর ওনার জন্য খুব চিন্তা হিয়া। তুই চুপ থাক। আমার ভাবির জন্য চিন্তা হচ্ছে। ভাবিকে যদি বিরোধী দল বাধা দিতে আসে, এই লোকটা কি করতে পারবে শুনি? মেয়েদের সাথে ডান্স করা ছাড়া তার কি বিশেষ গুণ আছে? আদ্র গলা খাকারি দিয়ে বলে, আমার ভাইয়ের ভালো ভালো গুণ আছে, যদি একটু পরখ করো তাহলে দেখতে পারো। আপনারা ভাইয়ের ওই গুণ দেখার ইচ্ছা নেই আমার। তাহলে চুপ থাক। রুদ্র ভাইয়া গিয়ে ভালোই হয়েছে। যেভাবে জিম করে সকালবেলা, একদম পারফেক্ট ফাইট পারবে। তুই খেয়াল করে দেখিস। না দেখার কি আছে? আদ্র ব্রুকুটি করে চাইল সিয়ার দিকে। মনে মনে বলল, আজ থেকে এই গ্যারেজের পাশে জিমের ব্যবস্থা করব। একজনকে পটাতে গিয়ে আরেকজনের নজরে চলে যাচ্ছে ভাই আমার। তুই তোর হবু বরকে দেখ না। আমার হবু দেবরকে দেখলে তোর সমস্যা কি? কেন দেখবি তাকে? আমার যা আনতে হবে তাই। কোনোদিন তো তোর হবু দুলাভাই নিয়ে ভাবিসনি, যা নিয়ে এত চিন্তা। তুই জেলাস কেন? কারণ ভুলবশত তুই আমার বোন। মাহমুদ সর্দার মাথায় হাত দিলেন মেয়েদের তর্ক দেখে। রাজ মিটিমিটি হেসে বলে, তোমার ভুলবশত সন্তানগুলো তোমাকে সব জায়গায় টানবে বাবা। তোমার খুব ভালো লাগছে তাই না? তুমি যেমন আফসোস করো তোমার ছেলে হয়ে আমার জন্মানোটা, তোমার ছোট মেয়েও আফসোস করে তোমার বড় মেয়ে জন্মানোটা। তোমার বউ বিপদে আছে, সেদিকে একটু তাকাও। আমার বউ বিপদে না, বরং অন্যদের বিপদে রাখে। তোমার শালাকে নিয়ে ভাবছো না? আমি তো বলবো তুমি তোমার ভাইকে নিয়ে চিন্তা করো বাবা। আমার যে শালা সে হলো আরেক জ্বালা। তোমার ভাইকে দ্বিতীয়বার না করে দেয় বউ হারা। আমার হয়েছে যত জ্বালা। মায়া শুনানি দিতে ফ্লোরে এসে উপস্থিত হয়। মায়াকে দুজন মহিলা এসে ফুলের মালা দিয়ে স্বাগতম জানায়। সবাই সামনে দাঁড়িয়ে হাত উছিয়ে মায়ার হয়ে জয় জয় করতে থাকে। বিশেষ করে মন্ত্রীর বউ বলে এছাড়া ব্যক্তি মায়াকেও অনেকে খুব ভালো করেই চেনে। মিডিয়ায় মায়ার অন্যায়ের বিরুদ্ধে লড়াই দেখেছে সবাই। মায়া মাইকের সামনে মুখ রেখে বলে, আসসালামু আলাইকুম সবাইকে। আমি মন্ত্রী শাহমীর রাজ সর্দারের একমাত্র বউ মিসেস মেহরুন জাহান মায়া। সম্বোধন শুনেই রাজ বুকে হাত দিয়ে বলে, হায় মেরা বিবি। এমনভাবে বলছো যেন পৃথিবীতে আর কারো বিবি নেই। তোমার হিংসা হয় নাকি আমি আমার বউকে নিয়ে গর্ববোধ করলে? কোনোদিন বাবাকে নিয়ে গর্ববোধ করেছো? যেদিন দাদু হবে সেদিন গর্ব করে বলবো পৃথিবীর বেস্ট দাদু হলো আমার বাবা। আদ্র রাজের এই লাগামহীন কথা শুনে এক পলক সিয়ার দিকে চাইল। ওরা দুই বোন টিভির দিকেই চোখ রেখেছে, এমন ভাবে চোখ স্থির যে এই দিকটার বাবা ছেলে কি বলছে ওরা জানেই না। মাহমুদ সর্দার ভেবেছিলেন ছেলে হয়তো বাবার দুঃখটা বুঝবে, কিন্তু না, ছেলে তো তার সে একই রয়ে গেল। এই ছেলে পরিবর্তন হবার না।
তাই কথা না বাড়িয়ে টিভিতে চোখ স্থির রাখলেন। মায়া আবারও বলে, কিছুদিন আগেই আমার স্বামী মানে আপনাদের মন্ত্রীমশাইয়ের বুকে গুলি লাগে। আল্লাহর রহমতে তিনি এখন সুস্থ, কিন্তু ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি। আজকের দিনে আপনাদের শুনানি দেওয়ার একটা কথা ছিল, যেটা তার অসুস্থতার জন্য সফল হচ্ছিল না, কিন্তু আমি তাকে সফলতা থেকে আটকাতে পারি না। তাই আমি আজ তার জায়গায় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আশা আপনারা কেউ নারাজ হবেন না। সবাই হাততালি দিয়ে বলে, মন্ত্রীর বউ যদি আমাদের দেশের কথা ভেবে মন্ত্রীকে সহায়তা করে আর সরকার সম্মতি দেয়, আমরা না হয় করব না? মায়া সহানুভূতির হাসি দিয়ে বলে, ধন্যবাদ আপনাদের। তো শুরু করি আজকের ঘোষণা। মায়ার কাছে কাগজ এগিয়ে দিল পিয়াস। মায়া কাগজগুলো পাতা উল্টে বলতে শুরু করে, আমাদের দেশের উন্নয়ন ব্যবস্থার দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে। যেখানে বাইরের দেশে চিকিৎসা, খাদ্য, বস্ত্র ও চলাফেরা আধুনিক ও উন্নত, আমরা এর 30% লাভবান পাইনি। চিকিৎসা ক্ষেত্রে আজকাল যে অ্যামাউন্ট আমরা ব্যয় করি, সেই তুলনায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি দেখা যায় না। খাদ্যের ঘাটতি দিন দিন বেড়েই চলেছে। আমাদের কৃষি ব্যবস্থার কারণেই আমাদের দেহের ঘাটতি। যদি আমরা একটু ভালো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি, তাহলে আমাদের শারীরিক অসুস্থতা বা যে দুর্বলতা দিন দিন দেখা দেয়, এতটাও খারাপ আশা করি হবে না। সেই সাথে বাজারের যে অধিক মূল্য, সেটাও একটা বিবৃতিকর পরিস্থিতি সৃষ্টি করে। দেশে অনেক পরিবার আছে যারা শিক্ষা, চিকিৎসা, বস্ত্র এত কিছুর অর্থ জোগাড় করতে গিয়ে সঠিক খাদ্যের জোগাড় করতে পারে না। আবার চাহিদা অনুসারে যোগানের অনেক ঘাটতি থাকে। সেই যোগান ঘাটতি যেন না থাকে, তার একটা সুষ্ঠু ব্যবস্থা আমাদের মন্ত্রী শাহমীর রাজ আপনাদের জন্য রেখেছেন। সবাই হাতের শক্তি দিয়ে তালি দিল। মায়া মৃদু হেসে বলে, একজন কৃষিমন্ত্রী হিসেবে তিনি দেশের খাদ্য উন্নয়ন নিয়ে যেমন ভেবেছেন, ঠিক তেমনই ভেবেছেন কৃষকদের নিয়েও। কৃষক নিজের পরিশ্রম দিয়ে সঠিক মূল্য পেলে বাজারের খাদ্যের মূল্যের তালিকা গড়ে ওঠে। এটা নিয়ে কিছু তালিকা আপনাদের হাতে আমরা দিয়ে দিব। সেই সাথে আমাদের দেশের জন্য ভেবে রাখা একজন কৃষি বিজ্ঞানিক, যিনি এখন আমাদের মাঝে নেই, তার তৈরি সার এবং ফর্মুলা আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব। এই সারের বিশেষ গুণ হলো এটি ফসলের বৃদ্ধির সাথে ফরমালিনের যে বিষাক্ত প্রভাব থেকে রক্ষা করে। আশা করা যায় ফল পাকাতে যে ফরমালিন অতিমাত্রায় ব্যবহৃত হয়, সেটি এখন আর দরকার হবে না। আমাদের দেশের গরিব ভাই বোনেরাও স্বাস্থ্যকর খাবার খেতে পারবে। কৃষকরা সবাই হাততালি দিল। এছাড়া আরো কিছু ভাষণ দিল মায়া। তারপর পিয়াসের দিকে তাকাতেই পিয়াস ও তারেক এসে কৃষকদের যে দায়িত্ব থাকে তার হাতে কিছু তালিকা দিল, যেগুলো দেখে তিনি বলেন, আমরা তাহলে উন্নত মাটি দিয়ে ফসলের চাষ করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। মায়া নিচে নামতে নিলে কিছু মানুষ এসে মায়ার সামনে ভিড় জমায়। মায়ার হাত ধরে কিছু মহিলা যেন খুশিতে আত্মহারা, কান্নাও করছে তারা। অনেকে আছে সেলফি নিতে চাইছে। এরা যেন একটা সেলফি নিয়ে ফেসবুকে দিতে পারলেই খুশি। মায়া সবার মন রক্ষার্থে কিছু সেলফি তুলেও নেয়। পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দিল জারাকে। আয়নার সামনে বসে আছে জারা, নিজেকে দেখছে আয়নায়। সোনালি এসে দাঁড়ালো জারার পাশে। আমার নেকলেস কোথায় সারা? আমি হারিয়েছি খালামণি। ওটা কত টাকার তুই জানিস? অ্যাকচুয়ালি তখন আমার বাইরে ঘোরার অনেক ইচ্ছে ছিল, তুমি যেতে দাওনি, তাই আমি ওটা নিয়ে পালাই। কোথায় হারিয়ে গিয়েছি জানি না। সোনালি হুঙ্কার দিয়ে বলে, একদম মন করা বানিয়ে বলবি না। খুব ভালো করে চিনেছি আমি তোকে। রাজকে বিয়ে করবি না বলেই পালিয়েছিলি তুই। জারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাতের ব্রেসলেট ঠিক করতে করতে বলে, মায়া মেয়েটাকে দেখিও তোমার মনে আমার জন্য সন্দেহ জাগে? আমাকে রাজ বেবির কাছে ঘেঁষতেই দিত না। সে না হয় হলো না, কিন্তু আজকে তো আমার পছন্দের ছেলেকেই বিয়ে করতে হবে তোকে। দেখা যাক। কোনো সন্দেহ আছে নাকি? তা অবশ্য আছে। সন্দেহ থাকলেও রেখো না, চারপাশ গার্ডে ভরা। তোমার হ্যান্ডসাম আসতেও পারবে না। তুমি তাকে চেনোই না খালামণি,
আমার হ্যান্ডসাম ওয়ান পিস, যে তোমাকে কোন দিক দিয়ে এসে হারিয়ে দেবে তুমি নিজেও জানি না। তাহলে দেখাই যাক কে জেতে আজকে। ওকে। বরযাত্রী এসেছে। পিছন থেকে এমন কথা শুনে সোনালি শয়তানি হাসি দিয়ে বলে, কাজী এসেছে। সোনালি এবার জারার দিকে চেয়ে মৃদু হেসে বলে, বর এসেছে, কাজীও এসেছে, এবার উঠে পড়ো তাহলে। জারা গা ঝাড়া ভাব দিয়ে উঠে দাঁড়ালো। সোনালির দিকে না তাকিয়ে চলে গেল বরপক্ষের সামনে। বরকে দেখে জারা ওর হাত দিয়ে ফ্লাইং কিস দেখিয়ে বলে, ওয়েলকাম ফর গো টু হেল। রুবি ফিক করে হেসে দেয়। এমন বিয়ে হয় নাকি যেখানে বউ এসে বরকে চুমু দেখিয়ে বলে হেল হতে? এই মানুষদের চক্করে পড়ে এগুলো তাকে দেখতে হয়। বরের মুখ দেখে রুবি আরো বেশি হেসে দিল। কাজে বিয়ে পড়াতে ব্যস্ত। সবকিছু পড়ে তিনি বলেন, বলো মা কবুল। কাজী হক চকিয়ে বলেন, কোনো কি বিয়েতে রাজি না? মেয়ের ভাব দেখে কি মনে হয়? নাচতে নাচতে বিয়ে করতে এসে কবুল বলতে চাইছি না কেন? বরপক্ষের ধারণা যারা একটা পাগল, না হলে বিয়েতে এমন ব্যবহার কেউ করে? সোনালি কোনো মতে সবাইকে সামাল দিল। জারাকে রাগ দেখিয়ে বলে, কবুল বলো। যারা মুখ ভেঙচি দেয়। এর মাঝেই হেলিকপ্টারের শব্দ কানে আসে সবার। যারা এবার মৃদু হাসে। সোনালির দিকে তাকালো মাথা উঁচিয়ে। সোনালি ভ্রুকুটি করে। যারা বলে। সোনালি বাইরে চলে আসে, সেই সাথে আসা অনেকেই। যারাও এসে দাঁড়ালো সিঁড়ির কাছে। মাথার উপর ফাঁকা আকাশ, চোখ সেদিকেই স্থির। হেলিকপ্টারের দিকে তাকাতেও বীরের এক পাশ দেখা যায়। যারা তো খুশিতে লাফিয়ে উঠে বলে। সোনালি তাকালো যারার দিকে। বীরের হেলিকপ্টার নিচে নামতেই চারপাশ ধুলাবাড়িতে ভরে গেল। কিছু গার্ড বন্দুক নিয়ে হাজির হয়, কিন্তু তাদের আর কিছুই করতে হয় না। তার আগে বীর ক্রস ফায়ার চালু করে। যারা এই দৃশ্য দেখে সিটি বাজায়। বীর সিঁড়ির কাছে এসে এক পা সিঁড়ির উপর রেখে হাঁটু দ আকারে করে দাঁড়ালো। অতপর হ্যাচকা টানে যারাকে নিজের হাঁটুর উপর বসিয়ে সোনালির দিকে তাকিয়ে বলে, আমার বন্দি খাঁচার পাখিকে আরেক শিকারী কি এতই সহজে নিজের করে নিতে পারে? খালা শাশুড়ি। জারার কোমরে জোরে চাপ দিয়ে দাঁত খিচে রাগ দেখিয়ে বলে, সাহস তাহলে দেখিয়ে দিলে আমার থেকে দূরে যাওয়ার। যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি তো বিয়ে করতে আসিনি, আমাকে আনা হয়েছে। বাধ্য মেয়ে হয়েছে দেখছি। সোনালির কথা শুনে দুজনে সোনালির দিকে চোখ রাখে। সোনালি বীরের চাহনি দেখে ঘাবড়ে যায়। এতটা ভয় রাজকেও পায় না। কোনো মতে সাহস জুগিয়ে বলে, তোমার বাবা মা কখনোই যারাকে মানবে না। আমি কাকে আমার বউ বানাবো নাকি না, এটা দেখার জন্য কি আমি আপনাকে আমার পার্সোনাল চাকর বানিয়েছি? সোনালি আশেপাশে তাকালো। সবগুলো গার্ডকে বীর মাটিতে মিশিয়ে রেখেছে। ধুলো মাখা মাটিতে এখন রক্ত আর লাশ। সোনালির হয়ে বলার জন্য কেউ নেই। বীর ভিতরের দিকে চোখ রাখতেই দেখে রুবি দাঁড়িয়ে। আরেকটু ভিতর থেকে বরপক্ষ থেকে অনেকেই বের হয়। সেই সাথে বের হয় বর নিজেই। বীর তাকে দেখলো। দেখতে বেশ হ্যান্ডসাম আছে। মানায় যারার পাশে খুব সুন্দরভাবে। কিন্তু বীর থাকতেই হ্যান্ডসাম কি যারার পাশে জায়গা পাবে? কখনোই না। বর নিজে কিছু বলার আগেই বীর বলে উঠে, ওই যেই যাত্রী নিয়ে এসেছিলি সব কয়টাকে নিয়ে এখান থেকে কেটে পড়। তোর কোনো বিয়ে হবে না এখানে, কারণ এই বউ একমাত্র আমার। যারা অকপটে নিজের হাত জোড়া বীরের গলায় রাখে। আঁকড়ে ধরে মিষ্টি হাসে যারা। বরের দিকে তাকিয়ে আফসোস ভঙ্গিতে বলে, ব্যাড লাক হানি। যারার কোমরে এবার খামচির ব্যথা অনুভব হলো। আস্তে করে আউচ বলে বীরের দিকে ফিরে তাকায়। বীর অগ্নিদৃষ্টি দেখিয়ে বলে, একজন বেবি তো আরেকজন হানি। তোর এই হানি আমি করে দিব নর্দমার পানি। হেই জেলাস মাই হ্যান্ডসাম। বলেই বীরের নাকে আঙ্গুল দিয়ে স্লাইড করে। বরের বাবা এসে সোনালির কাছে বলে, এগুলোর মানে কি? এটাই যদি হয়ে থাকে তাহলে আমাদের বিজনেস ডিলের কি হবে? আর ওদিকে মাস্টার কিন্তু রেগে যাবে। সোনালি একবার লোকটার দিকে তাকিয়ে বীর জারার দিকে তাকালো। মাস্টারের কথা ভাবতেই হাতের ফোনটা নিয়ে ঘাঁটতে শুরু করে। বীর ওর গার্ডকে ইশারা করে। গার্ড এসে সোনালির থেকে ফোনটা ছো মেরে নেয়। সোনালি রাগ দেখিয়ে বলে, যেটা করছো তার ফল কিন্তু ভালো হবে না। আপাতত বিয়ে করতে যাচ্ছি, আর বিয়ের ফল হিসেবে আমি হব বাবা, আপনি হবেন খালাতো নানি। এটা খারাপ কোনো ফল হিসেবে আমি দেখছি না। বীরের এমন কথা যেন আজ রাজের আভাস পেল।
যারা বীরকে রাগাতে বলে, ওয়াও হ্যান্ডসাম, তুমি তো বেবির মতো লুচু কথা বলো। তোর বেবির পাপ্পা লাগি নাকি এত বেবি বেবি করিস? যারা মুখটা বিড়ালের মতো করে বোঝালো সে কষ্ট পেয়েছে। বীর জারাকে কোলে নিয়ে ভিতরে গেল। ভিডিও করছে রুবি, মায়াকে পাঠাবে তাই। ভিতরে এসে বীর জারার দিকে চেয়ে বলে, এই লেহেঙ্গা কে দিয়েছে? তোমার আর আমার জীবনের ওয়ান অ্যান্ড অনলি ভিলেন। ওই কটকটি শাশুড়ি। ইয়া। আমি এর থেকেও দামি ব্রাইডাল ড্রেস এনেছি, ওটা পরে আসো। কোথায়? বীর তুড়ি বাজাতেই একে একে ড্রেস জুয়েলারি চলে আসে। সবকিছু জারার সামনে এসে দেখানো হয়। যারা খুশিতে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, দুই গালে হাত রেখে অবাকের সাথে বলে, এগুলো আমার জন্য। হুম। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি, তুমি 10 মিনিট অপেক্ষা করো। আমি 2 মিনিটে যাব, 20 মিনিটে চেঞ্জ করে 5 মিনিটে ফিরে আসব। যারা দৌড়ে চলে গেল। হাত গুনে কাউন্ট করতে থাকে বীরের গার্ড। হতবম্ব চাহনি দিল সে। বীর প্রশ্ন করে, কি? ম্যাম, আপনাকে 10 মিনিট অপেক্ষা করতে বলে 27 মিনিট পর আসবে বোঝালো স্যার। বীর হেসে দিয়ে বলে, তার ছেলে মেয়ে বিয়ে করতে যাচ্ছি বলে কথা। বীরের ঠোঁটে হাসি দেখে গার্ড খুশি হলো। অন্তত বীর হাসছে। বীরকে এভাবে খুব কম দেখা যায়। যারা এসেছে বীরের দেওয়া ড্রেস আর জুয়েলারি পরে। যারার মুখে এখন মন প্রফুল্ল হাসি, যেন এখন সে যেটা করতে যাচ্ছে সেটা সে মনে মনেও চাচ্ছে। সোনালি রাগী দৃষ্টি দিয়ে আছে এখনো। যারা সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে, এখন কিছু করছো না কেন? ক্ষমতা থাকলে এই বিয়ে তোমার হতো না। তোমার উচিত ছিল শত্রুপক্ষের সমান তুল্য ক্ষমতা অর্জন করা, তাহলে আজ তুমি জিতলেও জিততে পারতে। বীর আমার শত্রু না, কিন্তু এখন যেটা করছে তাতে বীরের শত্রু ওর কাছের কেউই হতে চলেছে। মনে মনে যারা বলে ওঠে, এটাই তো আমি চাই। রক্ত যখন রক্তের শত্রু হবে, আমাকে আর কি আলাদা প্রতিশোধ নিতে হবে? প্রতিশোধ ফুন্ডাতিত হয়, যেটা আমি করে দেখাবো। যারা এসে বীরের পাশে বসে। গার্ড কাজের দিকে তাকিয়ে বলে, বিয়ের সময় নিয়ম এক থাকলেও বরের নাম পাল্টাবে, সেভাবেই বিয়ে দিন। কাজী মাথা উপর নিচ করে এবার বিয়ে পড়ায়। সব শেষে যারার দিকে ফিরে কিছু ভেবে বলে, এবার কি কবুল বলবে মা? বীর জারার দিকে ফিরে আবার কাজের দিকে ফিরে বলে, কোন দিক থেকে মনে হয় মেয়ে কবুল বলবে না? আগেরবারেও মুখে হাসি রেখে বিয়েতে বসেছিলে, মেয়েটি কবুল বলার সময় বলতে নারাজ ছিল, তাই জিজ্ঞাসা করা। বীর এবার জারার দিকে নরম চাহনি দিল। যারা তার মানে তার অপেক্ষায় ছিল। ফিচেল হেসে বলে, পাত্রী এবার বিয়েতে রাজি। কাজী বলেন, তাহলে মা বলো কবুল। যারা মুখে হাসি রেখে একেবারে বলে দেয়, কবুল কবুল কবুল। কাজী হা হয়ে বলে ওঠে, প্রথমে তো বলেইনি, এবার হুড় হুড় করে বলে দিল। এ কেমন বিয়ে? ইউনিক বিয়ে। বউ অনেক এক্সাইটেড, তাই না? এই ওকে দেখলে বোঝা যায় না সে কখনো এক্সাইটেড আর কখন এক্সাইটেড না। বীর টেবিলের উপর বাড়ি দিয়ে বলে, আপনাকে বুঝতেও হবে না। কাজী কেঁপে উঠল ভয়তে, কারণ হুঙ্কারের সাথে সবার হাতে বন্দুক আছে। বন্দুক না থাকলে কাজী তার গলা উঁচিয়ে রাখত। এই বন্দুক তার গলাটা নেতিয়ে রেখেছে। অনেক কষ্টে দুজনের মুখ থেকে কবুল শুনল। এমন না যে বীর যারা কবুল বলতে নারাজ। কাজী নিজেই ঘেমে উঠছে, কেঁপে উঠছে। বিয়ে শেষ হতেই গার্ডস মিষ্টির প্যাকেট আনে। প্রথমে মিষ্টি সোনালির সামনে রাখে। বীরের ইশারা পেয়েই রাখে। সোনালি রেগে থাকলেও জীবনে দয়া মায়া করে খায়। বীর মৃদু হাসে শুধু। এর মধ্যেই বীরের ফোনে কল আসে। বীর একটু দূরে গিয়ে কল ধরতে ওপাশ থেকে জানায়, ম্যামের সেন্স ফিরেছে স্যার, ওটাই মো নামে নিলেন। আমি চিনতে পারছি না এই নামে কাউকে। বীর খুশি হয়। পিছনে ঘুরে সোনালির দিকে তাকায়। সতীন জেগে উঠেছে এবার। সোনালির দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর বলে, আদ্রর সাথে কথা বলে আলাদা সেফটিতে রাখতে হবে। এতদিন আমি নিজের কন্ট্রোলে রাখলেও এখন আমিও এই সোনালির নজর এসেছি। দূরে থেকে যতটুকু সুরক্ষিত রেখেছি, এখন এটা সম্ভব না। আপাতত আদ্র আর রুদ্র কারো শিকার না, তাই ওদের সাথে কন্ট্যাক্ট করো।
ওকে স্যার, আরেকটা ইনফরমেশন পেয়েছি। কি? মিসেস সোনালির ছেলে মিহির আজ দেশে ফিরেছেন। সে সেই ফর্মুলা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করবে। বীর মৃদু হেসে বলে। ওকে। কল কাটলো বীর। রুদ্রকে সমস্ত ইনফরমেশন জানালো। রুদ্রের দিক থেকে মেসেজ আসে। ডোন্ট ওয়ারি ব্রো, এভরিথিং উইল বি ইন আওয়ার কন্ট্রোল। বীর হেসে জারার দিকে এগিয়ে আসতে নেয়। যারা ফোন হাতে কিছু করছে দেখলো বীর, কিন্তু দূরে থাকাই জানতে পারছে না। এদিকে যারা সুযোগ পেয়ে রুবির থেকে ফোন নেয়, মায়াকে মেসেজ দেয়। আমাদের মাত্র বিয়ে হয়েছে, তোমার ভাইয়ের সাথে ঢাকায় যাচ্ছি। তাকে বলে আমাদের এখন সর্দার মহলে রাখার ব্যবস্থা করবে। যে মেজাজ তার থাকতেই চাইবে বলে মনে হয় না, তুমি জোর করবে। আসার সময় আমি খালামণির ফোন থেকে চুরি করে কিছু মেল কালেক্ট করেছি। আমি সেগুলো তোমার মেলে দেব, কিন্তু নেট প্রবলেম অনেক। দেরি হবে দিতে। আমাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। বাকি কথা পরে হবে। তোমার ভাই আমার দিকে আসছে। কোনো রকমে দ্রুত টাইপ করে মেসেজ সেন্ড করেছে। অতঃপর ফোনটা পাশে রেখে বীরের দিকে ফিরে বলে। বীর জারার চোখ মুখের দিকে তাকিয়ে দেখলো যারা এখনো হাসছে, যেন সে খুব খুশি। বীর খুব ভালো করেই জানে যারা ঠিক কেমন খুশি, কিন্তু যারা কেন এমন করছে এটাই বুঝতে পারছে না। মায়া গাড়িতে উঠতেই জারার মেসেজ পেল, পরে মৃদু হাসলো। রুদ্র মেসেজ দিল আদ্রকে। এদিকে আদ্র গার্ডের সাথে কথা বলে রাজের কাছে এসে বলে, সুসংবাদ আছে একটা, তোমার শাশুড়ি ব্যাক করছে দেশে। রাজ মাহমুদ সর্দারের দিকে ফিরে বলে, আমার শাশুড়ি আসছে বাবা, আপ্যায়নের ব্যবস্থায় যেন কোনো ত্রুটি না থাকে। তোমার বউ জানে না যে তার মা আসছে, আর তুমি শাশুড়ি নিয়ে লাফাচ্ছ। বউকে আপাতত জানিয়ে বিপদের দিকে এগোতে চাই না। তাছাড়া ওনার সেন্স ফিরলেও ওনাকে এখনও একটা অপারেশন করতে হবে। ইউ নো রাইট আমি কিসের কথা বলছি? রাজ ঠোঁট প্রসারিত করে বলে, দুই শাশুড়ির মিলন ঘটবে যে। ব্যাপারটা যতটা সহজ ভাবছো ততটা না। সেই সোনালি আর ওর মাস্টারের খোঁজ লাগবে আগে। মাস্টারকে জানার জন্যই তো সোনালি জীবিত আছে। না হলে আমার মায়ের একজন খুনিকে সামনে পেয়ে ছেড়ে দিতাম নাকি? ওকে কবে আমি কবরে চাপা দিয়ে রাখতাম। আদ্র শূন্যে তাকিয়ে বাইরের দৃশ্য দেখে বলে, এই একজন মহিলা আমাদের সকলকে মা হারা করে দিল। আমাদের মাকে, তোমার মাকে, এমনকি মায়াবতীর শৈশবকে হারাতে হলো। ওকে এমন শাস্তি দেয়া হবে যেন এই সমস্ত অন্যায়ের জন্য ও নিজে মাথা ঠুকে মরে। বাইরে থেকে সব শুনে অবাক হলো সিয়া আর হিয়া। হিয়া ড্রিম লাইফে ইন্টার্নি দিচ্ছে। হিয়া বাসায় গিয়ে আবার এসেছে একসাথে সিয়ার সাথে। নিজেদের ছোট মা সম্পর্কে এমন কথা শুনে দুজনেই অবাক। এখন তো ওরাও ভয় পাচ্ছে সোনালীকে। মায়া হাসপাতালে আসলো মাত্র, এসেই সবাইকে পেল। সবাই বলতে মাহমুদ সর্দারও আদ্র। রুদ্র মায়ের সাথে আছে। সিয়া আর হিয়া ক্যান্টিনে গেছে মাত্র। আসার সময় দেখা হয় মায়ার সাথে। মায়া লক্ষ্য করেছে দুই বোনের আজ মনটা খারাপ। আশেপাশে লোকজন আছে বলে প্রশ্ন করেনি মায়া। রুদ্র নিজেও লক্ষ্য করেছে তার হিয়া পাখির চশমা চোখের মাঝে পাতাগুলো কেমন ভেজা ভেজা, নাকটা লাল হয়ে আছে। ওদেরকে দেখে মুখে মিষ্টি হাসি দেখিয়ে সিয়া বলে, আমরা একটু ক্যান্টিন থেকে আসছি। সিয়ার সময় যাচ্ছে দৌড়াদৌড়িতে। ড্রিম লাইফ হাসপাতালে ক্লাস করে আবার স্কয়ারে আসে ভাইকে দেখতে। এই পরিবারের সবার মধ্যে একতা ভাব আছে। মেয়ে দুজনকে মাহমুদ সর্দার নিজ শিক্ষা দিয়ে বড় করেছেন। মালিনীর সাথে বিয়ে হবার পর তাদের প্রথম সন্তান জন্মের দিনই হারিয়ে যায়, যেটা মানসিকভাবে মেনে নিতে পারেনি মাহমুদ সর্দার নিজেও। পুরুষ মানুষ তাই মনোবল শক্ত রেখে সন্তানকে অনেক খুঁজেছিল। ভাগ্যের কাছে হেরে গিয়ে সেই সন্তানকে আজও পেল না। দ্বিতীয়বার মালিনী মা হবার খবর পেতেই মাহমুদ সর্দার দিনরাত এক করে মালিনীর যত্ন নেয়। মানুষটাকে আর কষ্ট দিবে না তাই। মালিনীর মনেও আক্ষেপ থাকে স্বামীর ভালোবাসা না পাওয়ার, সন্তান হারানোর। সে আক্ষেপ বা কষ্ট যেটাই হোক মাহমুদ সর্দার উবে দিতে চায়। কিন্তু ততদিনে মনটা কেমন যেন বিগড়ে গেল মালিনীর। সিয়া আর হিয়াকে মা হিসেবে যত্ন নিলেও এটা পরিপূর্ণ যত্ন হয় না। ওই তো শুধু ফিডিং করিয়ে দিত, বাকি যেসব কাজ মাহমুদ সর্দার বেশি করতেন। ওই সময়টায় ডাইপার ছিল না,
প্যান্ট পরিবর্তন করতে হতো প্রচুর। এগুলো সব মাহমুদ সর্দার নিজে করেন। মেয়েদের নিয়ে বাইরে ঘুরতে যান, রাজের সাথে কথা বলিয়ে দেন, বাইরের জগৎ দুই মেয়েকেই বুঝিয়ে দেন। সর্বপ্রথম মেয়েদের যে শিক্ষাটা দেওয়া হয় ওটা হলো ব্যাড টাচ সম্পর্কে। তারপর বড়দের সম্মান করতে শেখান। তাই তো সিয়ার হিয়া এত বড় পরিবারের মেয়ে হিসেবেও সমাজের কাছে আদর্শ সন্তান।